সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আশিক মাহমুদ। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে আজ পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল। এই সংসদ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশকে আইনে পরিণত করতে হলে উত্থাপন করতে হবে, কিন্তু যার ৯৮তে কোনো ভিন্নমত না থাকলেও ১৫টিতে সংশোধন আর কিছু অধ্যাদেশ বাতিল চায় সরকারি দল। এই বাতিলের তালিকায় সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের অধ্যাদেশ, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ অধ্যাদেশগুলো আছে। যা নিয়ে বিতর্ক আছে বিরোধী দলের। ত্রয়োদশ সংশোধনের মুলতবি অধিবেশন নিয়ে আজকের আলোচনা, নির্বাচনের পরের রাজনীতি। আর এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনার অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণাও নিষেধাজ্ঞা, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিল সংসদ। হাদির খুনিদের ফেরত দেবে দিল্লি, শেখ হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ ঢাকার। খলিলুর জয়শঙ্কর বৈঠক, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস। হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৫০০। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। ২ সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু ২০ এপ্রিল। সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়মের খোঁজে দুদক, নথি চেয়ে গণপূর্তে চিঠি। সাব রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুল ও পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এবং ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র, দুই পক্ষেরই বিজয় দাবি। তেহরানের উল্লাস, খুলল হরমুজ প্রণালী, বিশ্ববাজারে কমল তেলের দাম। ডক্টর জাহিদুর রহমান, আমরা শুরুতেই আসি আজকের যেই বিলটি পাশ হলো সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ নিয়ে, যেটি অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল এবং এক ধরনের রাজনৈতিক চাপেই করা হয়েছিল। সেই সময় আমরা দেখতে পেয়েছি, গণমাধ্যম প্রচার করেছে। সেই অধ্যাদেশটি আজকে বিল আকারে সংসদে পাশ হয়েছে, ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা রাজনৈতিক দলের কর্মকার্যক্রম আইনের মাধ্যমে নিষিদ্ধ করা নিয়ে বিএনপির এক ধরনের অবস্থান আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। এই নতুন এই অধ্যাদেশটি পাশের মধ্য দিয়ে, আইন করার মধ্য দিয়ে সেই অবস্থান থেকে কি বিএনপি সরে আসলো? এটা কি রাজনৈতিকভাবে কোনো ডিফারেন্ট প্রভাব তৈরি করবে কিনা রাজনৈতিক মহলে? ধন্যবাদ। বিএনপি সরে আসলো কিনা তার আগে একটু ব্যাপারটা ব্যাখ্যা করা দরকার। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, সন্ত্রাস দমন আইন ২০০৯-এ রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে পুরোপুরি নিষিদ্ধ করার অপশন ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কাজটা করা হলো সেটা হচ্ছে ওখানে একটা ধারা যুক্ত করা হলো, যেটার মাধ্যমে দল পুরো নিষিদ্ধ না করেও তার বিভিন্ন যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে, কার্যক্রমকে নিষিদ্ধ করা যায়। সো ওই জিনিসটার কারণেই এটা সংশোধিত হয়েছে, কিন্তু ২০০৯ সালের আইন। এখন অধ্যাদেশটা পাস যেহেতু করা হয়েছে, তার মানে ওই ধারাটা এই আইনে যুক্ত করা হয়েছে। আচ্ছা, মানে আমরা যদি নর্মালি আইনটার কথা চিন্তা করি, একটা আইন একটা দলকে পুরো নিষিদ্ধ করে দিতে পারে, সেই তুলনায় কিন্তু এটা একটা সফটওয়্যার ধারা, তাই না? যে আপনি দলটার নিষিদ্ধ এখনো করছেন না, আপনি এই দলটার কর্মকাণ্ড বা কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করছেন, তুলনামূলকভাবে সফটওয়্যার। সো যে আইনে অনেক কঠোর একটা ধারা ছিল, সেখানে একটা সফটওয়্যার ধারা যোগ করা হয়েছে। আচ্ছা, ইন্টারিমের সময় কথাটা কি ছিল? আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে। আওয়ামী লীগ দল হিসেবে মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা সেটার যাচাই বাছাই এবং বিচার হবে আইসিটিতে। বিচারের সময় পর্যন্ত এটা কর্মকাণ্ড নিষিদ্ধ রাখার জন্য এই আইনটা ব্যবহার করা হয়েছে। এখনো তাই পাশ হলো। পাশ হওয়াতে যেটা দাঁড়ালো, এখন যদি এটা পাশ না হতো তাহলে কর্মকাণ্ড নিষিদ্ধের ধারাটা থাকতো না, সেটা বাতিল হয়ে যেত। সেটা এক। এখনো হওয়ার পরও কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবেই বা থাকবেই না এখনো বলার সুযোগ নেই। একটা আইন থাকা মানে এই না যে আপনি এই আইনটা সবার জন্য ব্যবহার করবেন। যেমন ধরুন, এই আইন দিয়ে তো আওয়ামী লীগকে পুরো নিষিদ্ধ করে দেওয়া যায়।
এই আইনে তো ওই ধারাটা আছে 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 তো থাকা মানে কি যে এটাই আবার এই সরকার ব্যবহার করবে? মে নট বি। আপনি যে প্রশ্নটা তুলেছেন এই প্রশ্নটা আসলে ভ্যালিড। এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে, যথেষ্টই হয়েছে, যে একটা দলকে এক্সিকিউটিভ ডিসিশন দিয়ে কোনো কিছু করা, সেটা পুরো নিষিদ্ধ হোক বা কর্মসূচি নিষিদ্ধ হোক, সেটা ঠিক কিনা সেই আলাপটা আছে। সো বিএনপি আইনটা পাশ করার মাধ্যমে অন্তত এটা না করলে কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যেত। আমি যদি রাদার এভাবে বলি যে একটা সরকার দায়িত্বে এসছে 1.5 মাসের একটু বেশি সময় গেছে মাত্র, সুতরাং এই যে সমাজে এই নিয়ে আওয়ামী লীগ নিয়ে যে পারসেপশন আছে, মানুষের চাহিদা, শুধু চাপ বলতে আমি কিছু মানুষের চাপ না, আপনি যদি সাধারণ মানুষের সাথে কথা বলেন দেখবেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে নেগেটিভ মানসিকতা আছে। সুতরাং আপনি এই মুহূর্তে এটা হলো, এটা হওয়ার মাধ্যমে নিষেধাজ্ঞাটা বহাল থাকলো, কিন্তু এর পরবর্তীতে এই সমাজে বা তাদের যদি ট্রায়াল শুরু হয়, সেই ট্রায়ালে নিশ্চয়ই আওয়ামী লীগ যদি তারা পার্টিসিপেট করে, তারা তাদের এই নিষেধাজ্ঞা তোলার ব্যাপারেও অ্যাপিল করতে পারে। সো সেই জিনিসগুলো এভাবে হতে পারে। সুতরাং এই আইন থাকা মানে একেবারে বিএনপি আগে যে কথা বলেছিল যে এক্সিকিউটিভ অর্ডারে এটা ঠিক না, এটা থেকে যে একেবারে সরে এসছে এক্ষুনি বলা যাবে না। সময়ের সাথে দেখা যাক যে সরকার কি সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে একটা জিনিস যোগ করতে, সেটা হচ্ছে যে আমরা যখন বিএনপি যখন হচ্ছে এই নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিপক্ষে এক ধরনের সফটলি বিপক্ষে অবস্থান করছিল, তখন একটা বড় আলোচনা ছিল বিএনপির পক্ষ থেকে যে বিএনপির পলিটিক্যাল লিগেসিটা হচ্ছে যে বিএনপির যে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশে বহুদলীয় সকল রাজনৈতিক দলকে আবার নিয়ে এসেছিলেন, রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন বহুদল, মানে এটার তিনি প্রবক্তা এবং তিনি ব্যবহারিক জায়গা থেকে দেখেছেন এবং সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছেন দেশকে। তো সেই লিগেসিটা বিএনপি নষ্ট করতে চায় না। বিএনপি যেটার সবসময় দাবি করে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে এই দল হিসাবে তার লিগেসি। তো সেই জায়গা থেকে বিএনপিকে এটা ডিফারেন্টভাবে হ্যান্ডেল করতে পারতো না। মানে একটা আলোচনা তো বিএনপির বিভিন্ন জায়গা থেকেও করা হয়, বা বিএনপি মনস্ক, আপনি যেহেতু পলিসি স্ট্র্যাটেজি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, আলোচনা করা হয় যে রাজনৈতিকভাবে এটা মোকাবেলা না করে মানে সাধারণ মানুষই যদি আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়ায়, সেই রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা না করে আইনের মাধ্যমেই কেন করতে হলো, সেটাকেই কেন জারি রাখতে হলো? জারি রাখতে হলো ওই যে বললাম একটা প্রেক্ষাপট তৈরি হয়। যেমন ধরুন কেউ কেউ এরকম উদাহরণ দেন, নেপালে যা ঘটেছে, কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে মুভমেন্ট হলো, তারপরে তার পতন হলো, তার দলের ভরাডুবি হলো, অন্য দল জিতলো। বাংলাদেশের ঘটনাটা আসলে সেরকম ছিল না। আমাদের একটা ফান্ডামেন্টাল ভুল আছে আন্ডারস্ট্যান্ডিংয়ে, সেটা হচ্ছে নেপালে একটা গণতান্ত্রিকভাবে ভালো নির্বাচনে নির্বাচিত একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তার বিরুদ্ধে মানুষের অসন্তোষ তৈরি হয়েছে, তাকে পদচ্যুত করেছে। সেম ঘটনা এর আগে শ্রীলঙ্কার ক্ষেত্রেও হয়েছে। গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে মানুষ নেমে তাকে পদচ্যুত করেছেন, কিন্তু উনি কি ভোট চুরি করে ক্ষমতায় ছিলেন? উনি কি বছরের পর বছর মানুষের উপরে ভয়ঙ্করতম অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছিলেন? চালাননি। আমরা তো শুধু জুলাই দেখি অনেকে, মানে এখন বিশেষ করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আছে, তারা জুলাইতেই সব কিছু ঘটেছে এই ধরনের একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছে। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস দীর্ঘ। এই 15 বছরে অকল্পনীয় রকম নির্যাতনের, অত্যাচারের শিকার হয়েছে বিভিন্ন রাজনৈতিক কর্মী, তাদের পরিবার, কোনো না কোনো ফর্মে দেউলিয়া হয়ে গেছে মামলা চালাতে চালাতে। এরকম লক্ষ লক্ষ মানুষ আছে। তো সমাজে যে মারাত্মক ক্ষত আওয়ামী লীগ দল হিসাবে তৈরি করেছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা, ইভেন এটা একটা ডিবেট হতে পারে। তো সেই দলটারই এই মুহূর্তে আবার কর্মকাণ্ড কর্মসূচি মাঠে থাকা, সেটা নিয়েই আসলে ওই চিন্তাটা করা হয়েছিল। তবে সবসময় আমরা যে আলাপটা করি, এটা যদি জুডিশিয়াল প্রসেসে হতো, যেমন এক্সিকিউটিভ অর্ডারে না করে যদি এটা কোর্টের কাছে যদি এই ধরনের একটা রেফারেন্স চাওয়া হতো, কোর্ট যদি সেটা বলতো, সেটা বেটার হতো। এই আলাপ আমরা আগে করেছি। এখন আজকে এই আইনটা পাশ হওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয়নি বা শেষ হয়ে যায়নি যে এই নিষেধাজ্ঞাটা এক্সিকিউটিভ অর্ডারে থেকেই যাবে। কিন্তু এই প্রশ্ন কিন্তু আসছে, যেমন ধরেন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই দলটার মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত, তিনি বলছেন যে বিএনপিকে দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পূর্ণ দায় নিতে হবে এবং ভবিষ্যতে এর ফলে যে পরিণতি হবে তা বিএনপিকেই ভোগ করতে হবে। ওনারা অনেক কিছু বলবেন, মানে ব্যর্থদের আস্ফালন থাকে, ওনারা সেই আস্ফালন করছেন। বৃহত্তম কথাটা এখনও বলছেন। বৃহত্তম দল হলে ভোট ডাকাতি করতে হয় না, রাতে সিল মারতে হয় না। যে দলটা দিনে ভোট চুরি করার ক্ষমতা পায়, মানে সাহস পায় নাই, মানে সে এত ভীত যে আমি ভোট তো চুরি করবোই, আমার সব পুলিশ প্রশাসন সব আমার দল সবাই আছে,
দিনেও ভোট চুরি করে আমি ম্যানেজ করতে পারবো সেই সাহস তার হয় নাই, সে রাতে করছে, সে বৃহত্তম দল, এটা হতে পারে না। যাই হোক, ওনারা এগুলো বলবেন, ওনাদের এই বক্তব্যগুলো থাকবে, ওনারা নানান রকম হুমকি দেবেন, এগুলোই খুব স্বাভাবিক। তারা খুবই ক্ষুদ্র একটা শক্তি এখন, আবার অনেক ক্ষুদ্র না, তাদের একটা সিগনিফিক্যান্ট সাপোর্ট এখনও আছে, কিন্তু যথেষ্ট ক্ষুদ্র আমি মনে করি। তো ফলে তারা এই দায়গুলো দেবেনই। তারা তো চাইবেন যে আগামীকালই বিএনপি তাদেরকে মানে ফ্যাসিলিটেট করুক, তাদের দল কর্মসূচিতে চলে আসুক। আমি আবারও বলছি, আওয়ামী লীগের কর্মকাণ্ড বা কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি পুরো নিষিদ্ধ থাকতেই হবে, থাকবেই ভবিষ্যতে, সেটা বলছি না। সমাজে এটা নিয়ে আলাপের প্রয়োজন আছে, আলাপ হচ্ছে, পরিস্থিতি কেমন আছে। আপনি যখন কোনো একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু আগের সরকারের নেওয়া, এই সিদ্ধান্তটা আপনি তুলবেন কিনা, এক্সিকিউটিভ একটা সরকার চাইলে তুলতে পারে, হুইচ ইজ ট্রু, কারণ এটা বিচারিক সিদ্ধান্ত না। তুলবেন কিনা সেটার জন্য সমাজের প্রেক্ষাপট, আমাদের জনগণের মানসিকতা, চিন্তা, অন্যান্য রাজনৈতিক দলের চিন্তা, অনেক কিছু বিবেচনায় নেওয়ার ব্যাপার আছে, নিয়ে সেটা করবে। কিন্তু দিনের শেষে এই দলটার বিচার হতে হবে। হ্যাঁ, আমরা যখন বিচার মানছি, হতে পারে যে আইসিটিতে বিচারের পর এমন হতে পারে যে আইসিটি বলল না, ওরা দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেনি, সুতরাং ওদের কর্মকাণ্ড ব্যক্তি হিসাবে, তখন কিন্তু আমরা যেহেতু কোর্টে যাব, কোর্টের রায় আমাদের মেনে নিতে হবে। আবার কোর্ট যদি বলে না, ওরা এটা করেছে, সুতরাং ওরা নিষিদ্ধ থাকবে এত বছর বা ফরএভার, কুড বি এনিথিং। তো সেটাও হতে পারে, সেটা শেষ পর্যন্ত কোর্টে ফয়সালা হবে। আর ওই যে বললাম, এক্সিকিউটিভ অর্ডারে এটা এখনো বলবৎ আছে, এটা চাইলে সরকার উইথড্র করতে পারে, সেটা সিচুয়েশনের উপর নির্ভর করবে সরকার সেটা নিয়ে কী করবে। একটা জিনিস একটু করে জানতে চাই, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে আইনটা যখন পাস হচ্ছে, অধ্যাদেশটি যখন, বিলটি যখন আনা হয়েছে, তখন আমরা বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে এটি আরও পর্যালোচনা করার এক ধরনের দাবি জানানো হয়েছিল। এই অধ্যাদেশটি কিন্তু প্রায় একরকম হুবহুভাবে হচ্ছে যে আইনে পরিণত হলো। তো এবং আমরা গণমাধ্যম কর্মীরা এবং গণমাধ্যম জানে যে সেই সময় এক ধরনের চাপ ছিল সেই সময় জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে, মোরওভার এই আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য। তাদের পক্ষ থেকে আবার এই আইনটিকে এখনই, এই অধ্যাদেশটিকে এখনই আইনে পাশ করার ক্ষেত্রে এক ধরনের বিতর্কর কথা বলা হলো। মানে সেটি কেন বলে মনে হয় আপনার কাছে, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে জানতে চাই? বিশ্লেষক হিসাবে বলছি, মানে ওনাদের তো আসলে বিরোধিতা করতে হবে অ্যাট এনি কস্ট। মানে বিরোধী দল শব্দটার মধ্যে বিরোধী আছে, সুতরাং আমাদের প্রবণতা হচ্ছে সব কিছুর বিরোধিতা করতে হবে। তারা ভেবেছিলেন এটাকে ইস্যু বানাবেন, এই যে তারা কিছু ইস্যু বানাচ্ছেন, আপনি সেই জায়গায় নিশ্চয়ই আসবেন, আমি সেই জায়গায় আসবো, আপনি কিন্তু ওই যে অধ্যাদেশগুলোর আলাপ আনছেন, মানে যে কোনো কিছু ধরে ইস্যু বানিয়ে ফেলতে হবে। যেমন এটা যদি না করতো বিএনপি বা এই সরকার, তখন দেখতেন মারাত্মক সমালোচনা হতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে সরে এসছে, স্বৈরাচারের দোসর হয়ে গেছে বিএনপি। তাদের সাথে নির্বাচনের আগে এই আওয়াজ তারা তুলেছেন যে ভারত, আওয়ামী লীগ, বিএনপি মিলে একজোট হয়ে এটা সেটা করবে, তারাই এসব কথাবার্তা বলেছেন। এখন তাদের তো হঠাৎ করে আর ভালো লাগেনি, কারণ এটা তারা যেটা এক্সপেক্ট করছিলেন তাদের মনে মনে অনেকে, হয়তো সেটা হয়নি, তাই বিরোধিতা করছেন। আমি আর কোনো কারণ খুঁজে পাই না, কারণ তারা সরকারের, তারা বিরোধী দল, তাই তাদের বিরোধিতা করতে হবে। মানে এই হিস্টোরিক্যালি কি কোনো কারণ থাকতে পারে যে মানে এখানে দল হিসাবেও যে বিচার করার একটা ধারা যুক্ত করা হলো, মানবতা বিরোধী হিসেবে কোনো একটা রাজনৈতিক দলকে বিচার করা এবং তার কার্যক্রম নিষিদ্ধ করা? না, একটু ভুল হচ্ছে। সেটা হলো এই আইনে মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসাবে বিচার হচ্ছে না। মানে দুই আইন, একটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন, আইসিটি যে আইন আছে সেটা। দুটো অপরাধ আদালত আইনে রাজনৈতিক দলকেও বিচার করা যাবে, সে যদি দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ করে থাকে, ব্যক্তিকে যাবে এবং দলকেও যাবে। আর এটা হচ্ছে একটা আইন যেটার মাধ্যমে এক্সিকিউটিভ ডিসিশনে মাঝে মাঝে হয় কি, বিচারিক প্রসেসের সুযোগ কম। হঠাৎ করে দেখলেন আপনি এমন একটা র্যাডিক্যাল সংগঠন দাঁড়ালো যে দেশে সশস্ত্র বিপ্লব করে ফেলতে চায়, তো যখন সে এরকম আসলো, এটা তো স্টেটের সাথে এটা ম্যাচ করে না, এই আইনটা রাখা হয়েছিল এই জন্য। তখন আপনি খুব দ্রুত ওই দলটাকে নিষিদ্ধ করতে হবে। এটার জন্য বিচারিক প্রক্রিয়ায় গেলে দেখা গেল সে আপনার এখানে অ্যানার্কি তৈরি করতে পারে। সো আপনি ওই আইনটা রাখলেন যে তাকে দল হিসাবে নিষিদ্ধ করে দেবেন। আওয়ামী লীগের জন্য এখন প্রবলেমটা কোন জায়গায় দাঁড়িয়েছিল একটু ডিটেইলি বলি। আইসিটিতে আওয়ামী লীগের বিচার হবে, কিন্তু বিচারের আগ পর্যন্ত তো আওয়ামী লীগ তাহলে টেকনিক্যালি সে তার কর্মসূচি চালিয়ে যেতে পারে, কারণ সে তো বিচারে সাব্যস্ত হয়নি সে দায়ী বা দায়ী না। তো এই বিচারিক প্রক্রিয়া যদি কয়েক বছর চলে, তখন সমস্যাটা যেটা দাঁড়ালো যে আওয়ামী লীগ যে কর্মসূচি পালন করছে
রাজনৈতিক কর্মসূচি। মানে আপনি খেয়াল করুন, 1 বছরও যায়নি, 6 মাস যায়নি, আওয়ামী লীগ মাঠে নেমে মিছিল করছে, স্লোগান দিচ্ছে। আমি এটা সমর্থন করছি না, কিন্তু মানুষের ট্রমাটা খেয়াল করতে হবে। যে মানুষ ট্রমাটাইজড হয়ে গেছে ওভার দ্য ইয়ার্স, যে মানুষ জুলাইতে এই জিনিসগুলো দেখলো, তার চোখের সামনে আবার তারা তাদের মানে আমাদের মুক্তিযুদ্ধের একটা অসাধারণ স্লোগান ছিল জয় বাংলা, এটা এরপর একটা অত্যাচারের স্লোগান হয়েছে। মানুষকে পেটানোর সময় জয় বাংলা, মানুষকে অত্যাচার করার সময় জয় বাংলা স্লোগান দিয়েছে। তো ওর কারণে এই শব্দগুলো যখন আসে সেটা মানুষকে সংক্ষুব্ধ করে তুলতো এবং অনেক জায়গায় দেখা গেছে সংঘাত তৈরি হচ্ছে। তো সেই কারণেই সম্ভবত চাওয়া হয়েছিল যে ঠিক আছে, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছি না, কারণ নিষিদ্ধটা করা এক্সিকিউটিভ অর্ডারে বিরোধিতা করছি, রাজনৈতিকভাবে না, বিচারিকভাবে ডিসিশন হোক। ওই সময়টায় তার কর্মসূচি, কারণ সেটাতে সোসাইটিতে এনার্কি তৈরি হচ্ছিল, এটা অন্তত যাতে আমরা রিফ্রেইন করতে পারি। কেউ তখন কর্মসূচি করতে গেলে মাঝে মাঝে তো পুলিশ বাধা দিচ্ছিল, তখন তো আসলে এই প্রশ্ন আসে, এই প্রশ্ন আমিও করেছি যে আওয়ামী লীগের কর্মকাণ্ড তো নিষিদ্ধ না, সুতরাং আওয়ামী লীগের কেউ যদি মিছিল করে সেটাকে পুলিশ কিভাবে বাধা দিতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দল কিভাবে বাধা দিতে পারে। রাইট। সেই কারণে আসলে তাদের কর্মসূচি কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য এটা হলো সন্ত্রাস দমন আইন, আর দল হিসাবে বিচার হবে আইসিটি আইনে। সেই বিচারটা আমি এক্সপেক্ট করি যেটা দ্রুত শুরু হওয়া দরকার। শুরু হওয়ার পরে বিচার করে আমরা শেষ করে ফেলবো, এবং বিচার মানে হচ্ছে এই আই শুড বি রেডি, মানে ওই যে গণজাগরণ মঞ্চে বলেছে না, ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে, চাওয়া যায়, কিন্তু একটা বিচার যদি মানি, কারো ফাঁসি নাও হতে পারে, তাই না? নাও হতে পারে। ঠিক একইভাবে আমি বিচারের প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। সো আমরা আওয়ামী লীগের বিচার মানছি মানে আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হতে পারে, সেক্ষেত্রে সে নিষিদ্ধ হতে পারে, আবার সে দোষী সাব্যস্ত নাও হতে পারে। সো এটা দ্রুত করে একটা সিদ্ধান্তে আসা দরকার বলে আমি মনে করি। আপনি ট্রমার কথা বলছিলেন, কিন্তু আমরা দেখলাম হচ্ছে এই সংসদে বেশ কিছু অধ্যাদেশকে বাতিল করা অথবা হচ্ছে যে পাশ না করা, বিল না আনার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে। সে তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধ্যাদেশ আছে, যেমন তার সচিবালয় আছে, আরো সচিবালয় আছে। আমি আরো ধরিয়ে দিচ্ছি, একই সাথে গুম প্রতিরোধ অধ্যাদেশ যেটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় সেটি আছে। এখানে আপনার মানবাধিকার কমিশনের অধ্যাদেশটি আছে। তো যেখানে আমরা দেখেছি হচ্ছে দল হিসাবে বিএনপি সবচেয়ে বড় সেই সংখ্যার বিরোধী দল হিসেবে তাকেই সবচেয়ে বেশি এই ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে, নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই সব ক্ষেত্রে সরকারি দল কেন সরে আসছে, অথবা কেন এই ধরনের বিষয়গুলো সামনে আসছে যে এই অধ্যাদেশগুলো পাশ করা হবে না অথবা হচ্ছে না? একটু ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে আমি মনে করি মিডিয়াতে। যেসব অধ্যাদেশগুলোর কথা আপনি বললেন, এগুলো কোনোটাই আসলে বাতিল হচ্ছে না। কি হচ্ছে আমি ব্যাখ্যা করছি, কিন্তু তার আগে আমি একটা ছোট প্রশ্ন আপনাকে করি। এবার আমি একটু সঞ্চালক হয়ে আপনাকে প্রশ্ন করছি। গুম প্রতিরোধ নিয়ে তো কোনো অধ্যাদেশ বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না, তাই না? তো 2001-06 বিএনপি ছিল, 96 থেকে 2001-এ আওয়ামী লীগ ছিল, তার আগে 91-96-তে বিএনপি ছিল। ওই সময় গুম হতো সকাল বিকাল? হতো না। এই বিষয়টি মানে এই বিষয়টি নতুন। আমি বলছি গুম অধ্যাদেশ তো ছিল না, তো গুম হতো তখন? হতো না। মানে যে আমরা বলছি হয়েছে বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এরকম প্রাতিষ্ঠানিক আকারে সরকারের এই লেভেলে হয়নি হয়তো। না, মানে প্রাতিষ্ঠানিক না, মানে গুম শব্দটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, অপহরণ আছে ব্যক্তি, আমি আপনাকে তুলে নিয়ে গেলাম, মুক্তিপণ চাইলাম, এগুলো ছিল। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটা স্টেটের তত্ত্বাবধানে, হ্যাঁ সেটাই বলছি প্রাতিষ্ঠানিকভাবে। হ্যাঁ না, প্রাতিষ্ঠানিকভাবে হলে না হলে কিন্তু এটাকে আমরা এভাবে, মানে গুমের যে ইংরেজি শব্দটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, সেটা বলবো না আসলে, ওটা কিডন্যাপ, ওটা আপনি কাউকে ধরে নিয়ে গেছেন, এগুলো আকছার হয়েছে। তো গুম অধ্যাদেশ না থাকার পরও তো গুম হয় নাই। তার মানে আমরা কি বলছি, এই সরকার গুম করতে বসে আছে, সুতরাং গুম অধ্যাদেশে করবে না। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। ইজ ইট কারেক্ট? আচ্ছা, আওয়ামী লীগের সময় যে ঘটনা ঘটেছে এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে, ট্রু। এবং আমরা শুধুমাত্র ভবিষ্যৎ গুম প্রতিরোধ না, আরও কারণ আছে। যে মানুষগুলোর পরিবার, গুম শিকার পরিবারগুলো যারা আছে, তাদের অনেকগুলো লিগ্যাল ইস্যু সলভ করতে হবে। এক্সিস্টিং যেসব গুম হওয়া, যাদের স্বজন এখনো ফিরে আসেনি, যেমন আমরা অনেকে জানি না, একটা গুম হওয়া মানুষ যদি ফেরত না আসে, একটা সময় এমন সংকট শুরু হয় যে মানুষ আর শোক করে না, রাদার চিন্তা করে ওনার অ্যাকাউন্টের তো নমিনি আমি তো টাকার জন্য কিছু করতে পারছি না। আমি নিজে প্রচুর গুম হওয়া স্বজনদের প্রোগ্রামে থেকে এগুলো জেনেছি।
7 বছর পার না হলে তার অ্যাকাউন্টের নমিনি অ্যাকাউন্ট অপারেট করতে পারে না। আচ্ছা, এটাও যে প্রসেস আছে সেই প্রসেসটাও খুবই জটিল। তো এক্সিস্টিং যারা গুম হয়েছেন, যারা ফেরত আসেননি, যাদের মৃত্যু নিশ্চিত হয়নি, তাদের পরিবারের জন্য কিন্তু কিভাবে ভবিষ্যতের জন্য কিছু পরিস্থিতি লাগবে, কিছু সুবিধা লাগবে, সেগুলো এই আইনের মাধ্যমে নির্ধারিত হতে হবে। সো আইনটা লাগবে, কিন্তু আমি বলছি আইন না থাকা মানে আমি এটা করতে যাচ্ছি, এটা একেবারে রং ইন্টারপ্রিটেশন। এবার আমি আপনাকে বলছি আসলে কি ঘটছে। এগুলো বাতিল হয়নি। আচ্ছা, 133টা অধ্যাদেশের মধ্যে 98টা কোনো পরিবর্তন ছাড়া পাস হচ্ছে। মানে একটা রাষ্ট্রে যখন আইন প্রণীত হয়, আইনে কিন্তু একটা দর্শন আছে। প্রত্যেকটা দলের, প্রত্যেকটা রাজনৈতিক শক্তির তার নিজস্ব ফিলসফিক্যাল অবস্থান আছে এবং আইনে সেটা রিফ্লেকশন হয়। ইন্টারিম সরকার যে আইন করেছে, এই সরকার কি বাধ্য সেটা পাশ করে দিতে ওইভাবেই? না, কিন্তু সেটার তো একটা আলোচনা আছে যে সেই সময়ের ইন্টারিম সরকার যেই অধ্যাদেশগুলো এনেছে, সেই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সেই সরকারটি সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের এক ধরনের অ্যাকোমোডেট করা সমর্থন ছিল সেই সরকারের প্রতি, এবং তারা জনগণের একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারটি এসেছে এবং তারা জনগণের পক্ষেই হচ্ছে অধ্যাদেশগুলো বা আইনগুলো করছে। এই আলোচনাটা তো রাজনৈতিক মহলেও ছিল, এখনো বিরোধী পক্ষের থেকে এই আলোচনাটা করা হয়। অন্তর্বর্তী সরকারের পরের দিকে কি একই অবস্থা ছিল? অন্তর্বর্তী বাদ দেই, এই যে এই সরকার বিরাট বিজয় নিয়ে আসছে না, সে অনেকগুলো আইন করবে না? করবে তো, মানুষের ভোট নিয়ে সে ক্ষমতায় এসছে। সবগুলো কি জনগণের পক্ষে যাবে কিনা? না, আমি ধরো জনগণের পক্ষে গেল বা গেল না, পরে যে সরকার আসবে, ধরে নিলাম এই সরকার আসলো, অন্য সরকার আসলো, এই সরকারের ম্যান্ডেট ছিল না সব আইন করার? ছিল তো, জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, ইভেন 2/3 সে তাকে কনস্টিটিউশন অ্যামেন্ড করার ম্যান্ডেট দিয়েছে। তো পরের সরকার এসে কি এই সরকারের কোনো আইন পাল্টাবে না? পাল্টাতে পারে। আমি যদি বলি তাত্ত্বিকভাবে জামাত এনসিপি ক্ষমতায় আসলো, তখন কি আমরা বলবো যে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি এসে আইন করলো, তুমি আইন পাল্টাইলা কেন? ওই সরকার এরপরও কিছু আইন পাল্টাতে পারে না, পাল্টাবে। কারণ ওই দলেরও রাষ্ট্রকে দেখার দৃষ্টিভঙ্গি আছে, কোনটা ভালো কোনটা খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার রাষ্ট্রকে দেখার তার দৃষ্টিভঙ্গি আছে, তার নির্বাচনী প্রতিশ্রুতি আছে, সে রাষ্ট্রকে কিভাবে গঠন করতে চায় তার চিন্তা আছে। সো সে বিএনপির করা অনেক আইন পাল্টে ফেলবে। শর্ত কি? শর্ত হচ্ছে সেই আইন আপনি যে কোনো আইন যে কোনোভাবে পাল্টাতে পারেন। শর্ত হচ্ছে ওটা মাদার যে ল, কনস্টিটিউশন, তার সাথে কনফ্লিক্ট করা যাবে না। এই তো কথাটা। সো আপনি 100 রকমের আইন বানাতে পারেন। সুতরাং ইন্টারিমের সব অধ্যাদেশ আমি তো মনে করি হিউজ পার্সেন্টেজ আইনে পরিণত করা হয়েছে। না, কিন্তু একই সাথে কিন্তু আপনার দেখেন যে ধরেন দুর্নীতি দমন কমিশনের যে বিষয়ক যে অধ্যাদেশটি, সেটি এই বর্তমান সরকার বলছে যে তার কিছু সংশোধন করে তারা আনবেন। পুলিশ কমিশনের কথা বলছেন, বিভিন্ন এরকম বেশ কিছু আছেন। এটার পিছনে বড় যুক্তি দেওয়া হচ্ছে যে যেভাবে করে অধ্যাদেশগুলো করা হয়েছে তার উপরে নির্বাহী ক্ষমতাটা একেবারে মানে খর্ব হয়ে যায়। মানে এই অধ্যাদেশগুলো আইনে পরিণত করলে সরকার আসলে তার মেকানিজমটা চালাতে পারবে না, তার যেই দেশটা চালাতে যেই কার্যক্রম পরিচালিত করতে হয়। কিন্তু আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে দুর্নীতি দমন কমিশন বা এই টাইপের সংস্থা, আপনি ব্রিটেনের দিকে দেখেন, সেখানে কিন্তু এগুলো পূর্ণ স্বাধীনতা ভোগ করে। মানে সরকার কোনোভাবেই সেখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। তো এই আমাদের দেশের প্রেক্ষাপটকে ভিন্ন কিনা এবং কেন, সেটা সেই রাজনৈতিক কারণটা কি? এখানে আমি বলছি বাংলাদেশের বিএনপি কিন্তু এই কমিশনগুলোতে, আমি আচ্ছা ওই এই প্রশ্নে আসবো, তার আগে আমি একটু বলে ফেলি যেগুলোকে বাতিল বলা হচ্ছে এগুলো একেবারে বাতিল না, তারপর আমি এই প্রসঙ্গে আসছি, কারণ এই জবাবটা দেওয়া হয়নি। যেগুলোকে বাতিল বলা হচ্ছে বা আপনি বাতিল শব্দটা ব্যবহারও করেছেন, এগুলো একটাও আসলে বাতিল হচ্ছে না। কিছু অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে, কিছু সংশোধনী সহ উত্থাপিত হচ্ছে। খেয়াল করুন, তার মানে এগুলো সংশোধনী খুব মাইনর, সেজন্য আপনি দ্রুত করে এই যে 1 মাসের বাধ্যবাধকতা আছে এর মধ্যে আপনি এটা 12 তারিখের মধ্যে 12 এপ্রিলের মধ্যে করে আপনি এগুলো শেষ করে ফেলতে চান। যেগুলোকে আপনি এই মুহূর্তে উত্থাপন করছেন না, তার মানে এগুলোর মধ্যে যথেষ্ট পরিবর্তন হওয়া প্রয়োজন বলে সরকার মনে করে এবং তার জন্য আবার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সহ অনেক কিছু করতে চায়। আমি নিজে আইনমন্ত্রীর সাথে কথা বলে দেখেছি, সংসদেও তারা এগুলো ক্লিয়ার করেছেন। আমি এরপরও আমি ঠিক জানি না কেন এই যে বাতিল শব্দটা ব্যবহার করা হচ্ছে। এই প্রত্যেকটা আইন আসবে, এটা মানে বিরোধী পক্ষ থেকে যে আলোচনাগুলো করা হয়, পাবলিক পারসন যে আলোচনা করা হয়, সেটা বলা হয় হচ্ছে এই অধ্যাদেশের কিছু অধ্যাদেশ সংসদে আনা হবে না, যেন সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। বাতিল হলো, কিন্তু অধ্যাদেশ তো আপনি করেছেন সংসদ ছিল না বলে। বাংলাদেশে কি সংসদ অধিবেশন বসবে না? বসবে তো।
সো পরবর্তীতে এই অধ্যাদেশগুলোই একদম বিল আকারেই আসবে, একদম পূর্ণাঙ্গ আইন যেভাবে তৈরি হয় স্বাভাবিক নিয়মে। অধ্যাদেশ তো আসলে তখন মানে দেয়া হয় যখন আসলে সংসদ অধিবেশন থাকে না। সো সেটা ইন্টারিম হোক বা নির্বাচিত সরকারের সময় দুটো পার্লামেন্টের মাঝখানে জরুরি ভিত্তিতে কাজটা করা হয়। আমাদের তো এখন একটা রেগুলার পার্লামেন্ট আছে, সুতরাং এই অধ্যাদেশগুলো আইন মানে বিল আকারেই আসবে সংসদে, পাশ হলে সেগুলো আইনে পরিণত হবে। একটু সময় লাগবে, কারণ এটার সাথে স্টেক হোল্ডার ডিসকাশন সহ একটা মেজর পরিবর্তন বা আলোচনার প্রয়োজন সরকার বোধ করছে। সে কারণে এগুলো মোটেও বাতিল, মানে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে কারণ এগুলো পাশ হবে না, কিন্তু এই আইনগুলো কনসেপ্টটা এই আইনগুলো আসবে, মানে সেগুলোকে আপনি বাতিল বলতে চান না, মানে না, সরকারের পক্ষ অবশ্যই সরকার করবে, মানে তার মানে যে ন্যারেটিভ যে সরকার গুম এটা করছে না কারণ সরকার গুম করতে চায়, এই ন্যারেটিভে আমরা আসবো, এটা ভুল। জি আচ্ছা, এবার আপনি ওই মানবাধিকার কমিশন নিয়ে বলছি। আমি বলছি যে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের যেগুলো কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা থাকে যেখানে এই সরকারের সময়ও বলা হচ্ছে যে যেই অধ্যাদেশগুলো যেভাবে করে আনা হয়েছে ফলে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা এত বেশি খর্ব করা হয়েছে, এগুলোর উপরে ন্যূনতম নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন কেন? পৃথিবীর অনেক দেশে কিন্তু নিয়ন্ত্রণ নেই এই টাইপের সংস্থাগুলোর উপরে। ট্রু, আবারও বলছি এটা ফিলোসফিক্যাল প্রশ্ন। কোন রাষ্ট্রটা কেমন, কোন সরকার কিভাবে দেখতে চায়, আপনি কিন্তু আবারও বলছি এটা মাথায় রাখতে হবে, সংবিধানের চৌহদ্দির মধ্যে আপনার কিন্তু ফ্রিডম আছে। যেমন অনেকগুলো রাজনৈতিক দল এটা অ্যাগ্রি করলো যে প্রধানমন্ত্রী এবং কোনো সরকারি দলের প্রধান একই ব্যক্তি হবেন না। অ্যাগ্রি করেছে না অনেকে, বিএনপিটা অ্যাগ্রি করেনি। আচ্ছা, আপনি বলতে পারেন এর মাধ্যমে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে ইত্যাদি ইত্যাদি, বাট আপনি কি এমন কিছু করছেন যেটা আনকনস্টিটিউশনাল? না, আনকনস্টিটিউশনাল না। আমি আসছি আনকনস্টিটিউশনাল না। বিএনপি এই কমিশনগুলোকে যে আইন করা হয়েছে, বিএনপি কিন্তু এগুলো ডাউনরাইট বিরোধিতা করেছে। ঐক্যমত্য কমিশনে কিন্তু এই আলাপগুলো এসছে, বিরোধিতা করেছে। বিএনপি শুধু একটা পুরো শেষ পর্যন্ত অ্যাগ্রি করেছে যে ফরম্যাটে নির্বাচন কমিশন গঠন, আর বাকিগুলোতে বিএনপি ক্লিয়ারলি বলেছে তার ফিলোসফি হচ্ছে স্টেটের ইনফ্লুয়েন্স থাকতে হবে। ওনার মানে বিএনপির যে কারণ সেটা হচ্ছে এরকম, তারা যে যুক্তিটা দিয়েছেন আমি সেটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। মানুষ না অত খুব বিস্তারিতভাবে সব কিছু বোঝে না। ধরুন দুদক বা অন্যান্য কতগুলো কমিশন আছে, তথ্য কমিশন, এরকম কমিশনগুলো, মানবাধিকার কমিশন, মানুষ সেগুলো আসলে সরকারের অ্যাপারেটাস হিসেবে মনে করে, সত্যিই মনে করে। আমি অনেক শিক্ষিত মানুষকেও, ইভেন আপনার এখন নিয়োগের মধ্যে আপনি সরকারের সাথে কিছু ব্যাপারে ইস্যু আছে, কিন্তু এদের তো এখনো তারা প্রায় কোয়াসি জুডিশিয়াল, মানে ওনাদেরকে কিন্তু সরকার নিয়োগ করে ফেলার পর সরাতে পারে না। এদেরকে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে যেভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সরাতে হয় তাই করতে হয়। সো এখনও তারা অনেক ইন্ডিপেন্ডেন্ট আছেন, কিন্তু সরকার মনে করছে যেহেতু দায় তাকে নিতে হয় আলটিমেটলি একটা ডেমোক্রেটিক সরকারকে, সে মনে করে যে অন্তত নিয়োগ বা কিছু ক্ষেত্রে সরকারের কিছু ইনফ্লুয়েন্স থাকা দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, অন্তত বাংলাদেশে আরও বেশ কিছুদিন একটা শক্তিশালী সরকার দরকার বলে আমি মনে করি। কারণ হলো শেখ হাসিনার সময় আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে চুরে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। কিন্তু সেই ভেঙে চুরে ফেলা, সেই ধ্বংস করে ফেলার একটা বড় কারণ কিন্তু হচ্ছে শেখ হাসিনা সরকার সংস্থাগুলোকে মানে অনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, মানে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। তো যেখানে যেই ভেঙে ফেলার যেটা রিজন, সেই রিজনই যদি আমরা রেখে দিই তাহলে এই সরকারের ক্ষেত্রেও সেদিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না কি? মানে এই আলোচনারই তো বারবার আসছে রাজনৈতিক মহলে। রিজন থাকে না তা বলছি না, কিন্তু আমি আবার একই সাথে এটা বলছি একটা সরকার যেটা বেশ দুর্বল, মানে এগেইন এটা কিন্তু একটা ফিলোসফিক্যাল ডিবেট। আমরা যে ধ্বংসপ্রাপ্ত স্টেটের সিস্টেমের উপরে দাঁড়িয়ে কথা বলছি, সেই স্টেটের উপরে দাঁড়িয়ে একটা শক্তিশালী সরকার, এই শক্তিশালী সরকার কিন্তু পজিটিভ সেন্সে জনগণের কল্যাণ করতে চায় এমন একটা সরকার, মানে এটা ধরে যদি নেই। আবার একটা দুর্বল সরকার, সে করতে চাইলে অনেক কিছু করতে পারছে না, অনেক কিছু করতে পজিটিভ সেন্সের কথাই বলছি। সো এই ডিবেটটা আসলে এখন এসে হাজির হয়েছে। এই সরকার মনে করে, বিএনপি দল হিসেবে মনে করে একটা টোটালি ডিস্ট্রাক্টেড যে স্টেট সিস্টেমের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে একটা শক্তিশালী সরকার দরকার এবং তার ইনফ্লুয়েন্স দরকার পজিটিভ অর্থে, এবং সে কনস্টিটিউশনের বাইরে কোনো কিছু করছে না। এটা খুব ইম্পর্টেন্ট। সেই আপনি এক্সট্রা কনস্টিটিউশনাল কিছু যদি না করেন, তাহলে আপনি এই ডিবেট করতে পারেন। এবং এটার জন্য সবচেয়ে সহজ উপায় কি জানেন?
যারা বিরোধিতা করছে বিরোধী দল, তারা এইসব নিয়ে সমালোচনা করুন এবং জনগণকে প্রতিশ্রুতি দেন আমরা ক্ষমতায় গেলে এগুলো করব। রাজনীতি এভাবে হয়, আপনাকে সব কাজ বিএনপিকে দিয়ে করাতে হবে না। তো ইউ বেটার হ্যাভ সাম ইস্যুজ, যে দেখেন বিএনপি কিন্তু নিজের কন্ট্রোলে এটা রাখছে, সে এটা করতে চায়, সে গুম করতে চায়, যা ইত্যাদি ইত্যাদি বলুন। বলে আপনি বলুন আপনি আগামীবার আমাকে ভোট দেন, বিএনপি শেখ হাসিনা হতে চায়, জনাব তারেক রহমান শেখ হাসিনা হতে চায়, বিএনপি আওয়ামী লীগ হতে চায়, এসব বলে রাজনীতি করুন। রাজনীতি এভাবেই কাজ করে। আপনি যদি মনে করেন যে আপনার চিন্তা বেটার, ট্রাই টু সেল ইট টু দ্য পিপল। আমি এই কনসেপচুয়াল মানে ফিলোসফির জায়গা থেকে আলোচনাটা বুঝতে পেরেছি, কিন্তু বিরোধী পক্ষের আলোচনাটাও সেখানে যে মানে এর আগে যে অভিজ্ঞতা, পূর্ব যে অভিজ্ঞতা বিগত সরকারের, সেই অভিজ্ঞতা থেকেই তাদের এক ধরনের বিরোধিতার যৌক্তিক জায়গায় তারা বলতে চায় যে এই সরকারও এই টুলসগুলোকে হচ্ছে একটা দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে কিনা। আমরা সেই আলোচনায় হয়তো আবার যাব, কিন্তু আপনি বলছিলেন নেগেটিভের রাজনীতির কথা বলছিলেন। আর আপনি যে মন্তব্য, এটা নিয়ে একটু মন্তব্য করে ফেলি। মানে আমরা শেখ হাসিনা কি করেছে এই কথা কিন্তু বলা শুরু হয়েছিল এবং এখনও কেউ কেউ বলার চেষ্টা করছেন। এটা খুবই অন্যায়। মানে শেখ হাসিনাকে মাথায় রেখে যদি বাংলাদেশে এই রকম ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার, যেটা জনগণের পপুলার ভোটে একটা ভালো নির্বাচনে জিতে এসছে, তাকে যদি এভাবে ফ্রেম করা হয় এবং এটাকে ভিত্তি করে যদি আপনি চিন্তা করতে থাকেন, আসলে গণতান্ত্রিক কোনো ব্যবস্থা কার্যকর করবে না। আর এই আলাপ অনেক করেছি। পৃথিবীর শ্রেষ্ঠতম কোনো আইন কাউকে কোনো দিন কোনো সরকার যদি মনে করে সে শেখ হাসিনার মতো হয়ে উঠবে, রক্ষা করতে পারবে না। রাতে ভোটের কথা কোথাও লেখা ছিল? হ্যাঁ, সংবিধানের কোথাও লেখা ছিল না। এক্সট্রা জুডিশিয়াল কিলিং কোথাও লেখা ছিল, যেটা জায়েজ আছে? গুম কোথাও জায়েজ আছে লেখা ছিল? ঠেকানোর জন্য আপনি আইন করেন 25 গ্রাম মাদক থাকলে মৃত্যুদণ্ড হতে পারে। মাদক থেমে গেছে। তো এই জন্য আমি বলছি, আমরা আইন প্রয়োজন নেই তা বলছি না, কিন্তু আইন করে এই সব করে ফেলা যাবে এবং সারাক্ষণ ক্রমাগত হাসিনার সাথে তুলনা, দ্যাটস ব্যাড। এই সরকার কি কোনো দিকে কোনোভাবে ওই রকম কোনো জেস্চার, অ্যাটিটিউড দেখাচ্ছে? বরং একটা সরকার জনগণের মন জয় করার জন্য প্রথম দিন থেকে চেষ্টা করছে। কারণ সে একটা নির্বাচিত সরকার, সে যদি আবার ক্ষমতায় থাকতে চায় তাকে নির্বাচনের মাধ্যমে থাকতে হবে। আপনি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝবেন। জি, যে আমি মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছি আপনি, মানে আমি বুঝতে পেরেছি, আশা করি দর্শকরাও বুঝতে পেরেছেন আপনি কি কনসেপ্টের কথা বলতে যাচ্ছিলেন। একটা নেগেটিভ পলিটিক্সের কথা বলছিলেন। আমরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে হচ্ছে এই সংসদ অধিবেশনেই হচ্ছে লম্বা বিতর্ক দেখতে পেলাম, বিরোধী দলের ওয়াকআউট দেখতে পেলাম। জুলাই সনদ কি সরকার বাস্তবায়ন করতে চায় না? মানে সরকারের পার্ট হিসাবেই, প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসাবে, এটা আপনাকে প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, এটা বিরোধী দলের জায়গা থেকে প্রশ্ন। একই সাথে একটা বড় আলোচনা করতে চায় যে বিরোধী দল যে গণভোটের যে রায়, সেই গণভোটের রায়কে বর্তমান সরকার অবজ্ঞা করছে। এই বিষয়ে আপনি সরকারের পক্ষ থেকে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার করেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, প্রথম থেকেই বলছে। বিএনপি গণভোটে জুলাই সনদকে নিয়ে যাওয়ার কথা বলেছে। মানে প্রায় বলা হয় যে বিএনপি গণভোট তো বিএনপি চেয়েছে। তো জনাব সালাউদ্দিন আহমেদ লিড করেছেন ঐক্যমত্য কমিশনের ডিবেট, তিনি সংসদে খুব দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন। তিনি বলেছেন যে এই জুলাই জাতীয় সনদ যেহেতু এটা জনগণের, মানে এটা পার্লামেন্ট করেনি, তাই না? তো এবং এর মধ্যে যেহেতু কতগুলো কনস্টিটিউশনাল ইস্যু আছে, সেজন্য উনি প্রস্তাব করেছিলেন যে গণভোটের কাছে জনগণের কাছে মতামত চাওয়া হোক, জুলাই জাতীয় সনদ আপনি বাস্তবায়ন চান কি চান না। এখন আপনি জুলাই জাতীয় সনদ যদি পড়তে যান, তখন দেখবেন এর মধ্যে অনেকগুলো অপশনস আছে এবং এর মধ্যে কার কার নোট অফ ডিসেন্ট উল্লেখ আছে এবং প্রেফারেন্সের কথা উল্লেখ করা আছে। সো জুলাই জাতীয় সনদ যদি আপনি গণভোটে নিতেন, হ্যাঁ হলে না হলে যাই হবে, যদি হাতে পাস হয়, বিএনপি যদি নির্বাচনে যেতে, সে তার নোট অফ ডিসেন্ট ছাড়া সব করে ফেলবে। কারণ ও তো অতটুকুই প্রতিশ্রুতি দিয়েছে। ও তো মিথ্যা করে বলে নাই যে আমি আপার হাউস পিআর মেনে নিলাম, বলে নাই তো। ও বলে নাই তো যে আমি সব কমিশন শতভাগ ইন্ডিপেন্ডেন্টলি তৈরি হতে দেব, বলে নাই। ক্রিটিসিজম হয়েছে, কিন্তু সে মিথ্যা কথা বলে নাই। জামাত এনসিপি জিতলে তার যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো সে করে ফেলবে, তাই তো কথা ছিল। সো বিএনপি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। তার যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা সে জানিয়ে দিয়েছে জনগণকে, আমি কিন্তু এগুলো করছি না, সেগুলো সহ গেল। এটা জুলাই জাতীয় সনদ। এখন গণভোটের যে রায়, 68% মানুষ গণভোটের হায় পক্ষে ভোট দিয়েছে। সমস্যা হচ্ছে আপনি যখন একটা ট্রিক করছেন, গণভোটে কিন্তু একটা ট্রিক হয়েছে। এখন কেউ কেউ বলছেন যে বিএনপির নেতারা, এমনকি স্বয়ং বিএনপির প্রধান জনাব তারেক রহমান, যে রংপুরের জনসভায় তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন। জি, আচ্ছা, গণভোটের যে ব্যালটটা
আমি যদি এভাবে দেখি ওখানে 4টা অপশন আছে, ক খ গ ঘ দিয়ে। ক খতে 3টা বিষয়ের উল্লেখ আছে, গতে কয়েকটা উল্লেখ করে 30টার কথা বলা আছে, আর ঘতে বলা হচ্ছে বাকিগুলো তার প্রতিশ্রুতি মতো করবে। বিএনপি ক খতে যে 3টা বিষয় আছে তার কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, খেয়াল করি। যেমন আপার হাউস বিএনপি চায়, কিন্তু প্রপোর্শনাল চায় না। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায়, কিন্তু সেটা গঠনের প্রক্রিয়ার একটা পর্যায়ে গিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশন সে অ্যাগ্রি করে, কিন্তু অন্য কমিশনগুলো গঠন প্রক্রিয়া নিয়ে তার নোট অফ ডিসেন্ট আছে। আচ্ছা, তার মানে 3টা বিষয়ে তার নোট অফ ডিসেন্ট আছে, আর 30টায় তার মতৈক্য আছে। তো বিএনপিকে হা ভোট দিতে বলবে না? এবং বিএনপি এখন দায়িত্বে আসার পর যদি মনে করে, সেই হা ভোট দিতে বলার রিজনে কিন্তু এখন রাজনৈতিকভাবে বিএনপিকে সেটার ফেস করতে হচ্ছে। আমি কোনো সমস্যা দেখছি না, কারণ বিএনপি এই 30টাকে মাথায় রেখে যদি হা ভোট দিতে বলে, উপরের যে 3টা ইস্যু আছে ক আর খতে, বিএনপি তো প্রথম থেকে এটা জানিয়ে গেছে যে আমি এটা মানি না, আমি এটা করব না। একটু বলি, বিএনপির যে চাওয়াগুলো আছে, এই ডিবেট প্রচুর আছে যে বিএনপির এই চাওয়াগুলো লজিক্যাল কিনা। এই যে আপনি একটা ডিবেট তুললেন কমিশনগুলোতে কেন সরকারের ইনভলভমেন্ট থাকবে, এটা লজিক্যাল ডিবেট। আপার হাউস যদি পিআর না হয়, তাহলে আপার হাউস করে কি আমাদের লক্ষ্য অর্জিত হবে? ভ্যালিড ডিবেট, এই ডিবেট আমরা প্রচুর করেছি, হয়েছে। কিন্তু বিএনপি কি কোনোদিন বলেছে মিথ্যে করে না একটা নির্বাচন আছে একটু মেনে নেই, পরে করব না? বিএনপি কিন্তু বলে নাই। সে জায়গা অনেস্ট ছিল, এতে বিএনপির তীব্র সমালোচনাও হয়েছে, হয়নি? হয়েছে। বিএনপি কোনোদিন বলে নাই আমি আপার হাউস পিআর অফ ভোট মানব, বলেনি। তো বিএনপি তো জনগণের কাছে তার এই অবস্থান পরিষ্কার করে রেখেছে, এই জিনিসগুলো সে যদি দায়িত্বে যায় সেটা করবে না। তো তাহলে এখন বিএনপি যদি গণভোটের ওই দুটো ইস্যু নিয়ে তার মধ্যে যদি প্রশ্ন থাকে, যদি প্রশ্ন করে, আমি রাদার বলবো বিএনপির সাথে তো ট্রিক করা হয়েছে। গণভোটের কথা তো বিএনপিও বলেছে, গণভোটের যখন আদেশ হয়েছে, আদেশ হওয়ার পরেও সালাউদ্দিন আহমেদ সাহেবই বলেছেন। তো আপনি একটা নির্বাচনকে সামনে রেখে একটা চালাকি করছেন, চালাকি ভালো জিনিস না। আর একটা কথা তখনও বলতাম, আমি এখনো বলি, কোনো কিছু ভালো বা খারাপ পরের আলোচনা, কিন্তু দেশের প্রধান স্টেক হোল্ডার, মানে অনেকে বলে একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে অতগুলো, এখন একটা দলের ওজন বাকি সব দল একত্র করে দিলে কি হয়? গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি? আপনি অন্য ব্যবস্থার কথা ভাবতে পারেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মানে কি? এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। আপনি ওই দলের বিরুদ্ধে গিয়ে এই ধরনের আচরণ করলেন, সেই দলটার ওজনটা কত সেটা তো জনগণ দেখালো সবাইকে, তাই না? সো আমি মনে করি বিএনপি কোনোভাবেই বিট্রে করেনি। সে 30টা বিষয়ে, এগুলো সব কনস্টিটিউশনাল ইস্যুজ আছে এর মধ্যে, সেগুলো করেছে। এখন বাকিগুলোর কথা সে আগেই জানিয়েছে, সেগুলো সে তার রিল্যাক্টেন্স আছে, সে জানিয়েছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনি পলিসি স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রীর এই মুহূর্তে হচ্ছে আমরা দেখছি ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেটা এক ধরনের ধারণা করা হচ্ছে, গণমাধ্যমে আসছে যে সেটাকে একটা যে অস্বস্তিটা ছিল সেটাকে দূর করে এটাকে আরেকটু পরিষ্কার, একটু সুন্দর করার চেষ্টা করা হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন ভারতে, এবং তিনি কালকে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ মরিশাসে, একই ফ্লাইটে। তো এটিকে আসলে এই জায়গাটি, সরকারের এই জায়গাটি আপনি কিভাবে দেখেন? আমি খুব পজিটিভলি দেখি, কারণ হচ্ছে মানে প্রতিবেশী পাল্টানো যায় না, বন্ধু পাল্টানো যায় খুব বলে। তবে এই কথাটা আগে একপাক্ষিকভাবে বলা হতো সবসময়, বাংলাদেশকে মনে করিয়ে দিত, যেহেতু আমরা তুলনামূলক ছোট দেশ। এই কথাটা ভারতের ক্ষেত্রেও সত্য। আমি এক্সপেক্ট করি ভারতও এটা বুঝতে পারবেন। বাংলাদেশে একটা সময় আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের যে ধরনের অ্যালাইনমেন্ট ছিল, যে ধরনের রোল ছিল, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে এটা নিয়ে। একটা নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে, ইন্টারিম সরকারের সাথে শুরু থেকেই সম্পর্ক খুবই খারাপ ছিল। সো ভারত সরকারের সম্ভবত অপেক্ষা করেছে একটা নতুন সরকার। সো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সাথে যেভাবে এনগেজ করতে হয়, আমরা এক্সপেক্ট করি ভারত সরকার সেটা করবে। আর অবশ্যই আমাদের দিক থেকেও আমরা রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, যে আমরা দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সো বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পিন্ডি বা দিল্লির না, আমরা আমাদের সম্পর্ক তৈরি করতে চাই। মজার ব্যাপার, দুই দেশই যদি তাদের পরস্পরের স্বার্থ দেখেও সম্পর্ক তৈরি করে, তাতেও দুই দেশেরই লাভবান হওয়ার সুযোগ আছে। উইন উইন সিচুয়েশন। সরকারের থেকে কি ভারতের সেই অবস্থান দেখতে পাচ্ছেন আপনি? আমি সরকারের থাকার আগে থেকেই দেখতে পাচ্ছি, আমি বলবো। আমি এভাবে যদি বলি, বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর
তারা যেভাবে জেস্চার দেখিয়েছেন, জয়শঙ্করের মতো একজন অত্যন্ত হাই প্রোফাইল মানুষ, মানে ভারতে তো মন্ত্রী অনেকেই আছেন কিন্তু ক্ষমতার, আজকেও কিন্তু সীমান্তে হত্যাকাণ্ড ঘটেছে, আপনি জানেন নিশ্চয়ই। জি আমি আসছি। সো তাদের ওই সময়কার জেস্চার, তারপরে জনাব নরেন্দ্র মোদীর টুইট বা ওই যে এক্সে তিনি যা যা লিখেছেন সেই ঘটনাগুলো, তারপরে তাদের দিক থেকে ক্রমশ কন্টিনিউয়াস যে যোগাযোগের চেষ্টা আছে সেইগুলোকে, এবং আমাদের মন্ত্রী গেলেন, এগুলোকে আমি পজিটিভ সাইন্স হিসেবে দেখি। সীমান্ত হত্যার কথা যেটা বললেন, এর মধ্যে দীর্ঘ সময় সীমান্ত হত্যা কম ছিল বা প্রায় বন্ধ ছিল। আমি একটা জিনিসের খুব স্ট্রং প্রতিবাদ করি, এবং আমি মনে করি ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্কের নর্মালাইজেশন চায়, এটাকে শূন্যের কোটা এটা জিরো করে ফেলতে হবে। এটা নিয়ে কোনো রকম কোনো উচিত হবে না। আর একটা কথা ভারতেরও মনে রাখা দরকার যে দীর্ঘদিন বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ থাকাজনিত কারণে, আমাদের ভিসা না থাকার কারণেও আমরা একেবারে মরে টরে যাইনি। আমরা মোটামুটি আমাদের সব কিছু চলেছি, বরং তাদেরও অনেক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হয়নি তা বলছি না। তো এই সব কিছু মাথায় রেখে আমার মনে হয় দুই পক্ষেরই, দুই রাষ্ট্রের ভালোর জন্যই হচ্ছে এই সম্পর্কটা। একদম। আর ওই একটা জিনিস, আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে ভারতকেও বিশেষ করে, আমরা একেবারে শেষ কথা হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে যেভাবে ডিল করতে হয় সেভাবে ডিল করে, এবং আমি আশা করি যে ভারত এই আগের রেজিমের সাথে তার অ্যালাইনমেন্টের কারণে যে সমস্যা হয়েছে সেটা তারা বুঝতে পারবে। জি, থ্যাংক ইউ ডক্টর জাহিদুর রহমান। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।